টর্কটা হচ্ছে তোমার কি টাউ দিয়ে লেখা হয়, টাউ, একে বলে হচ্ছে টাউ, টাউ বলা হয়। টর্ক হচ্ছে তোমার প্রযুক্ত বল ইনটু, ওখানে যেহেতু ভরবেগ ইনটু লম্ব দূরত্ব ছিল, তাহলে এখানে কি থাকবে, বল ইনটু লম্ব দূরত্ব। বুঝে নাই? সহজ ভাষা। বল মানে কত, এফ, লম্ব দূরত্ব কত, আর সাইন থিটা, তাহলে আর এফ সাইন থিটা মানে আর ক্রস এফ লেখা যায়। এটা যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে আর এফ সাইন থিটা। একই জিনিস না, দেখো সেম জিনিস হয়ে গেল। তাহলে টর্কের দিক কোন দিকে হবে, ওই তল, লম্বের দিক। ওই একই জিনিস, এল যেদিকে টর্ক সেদিকে। এ শুধু আর আর পি এর লম্ব বরাবর ছিল, এখানে আর আর এফ এর লম্ব বরাবর, জিনিস একই, দুইটা একই জিনিস। তাহলে এখানে আমাদের এককটা দিকটা কোন দিকে হবে, দিক হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম, এখানে যা আছে তাই। আর এককটা তো পারবাই, এটা হচ্ছে নিউটন, নিউটন মিটার, নিউটন মিটার। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ আর টর্কের মোটামুটি একটা সম্পর্ক। কৌণিক ভরবেগের সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক কি, যেহেতু বস্তুটা ঘুরতেছে তার কি থাকবে, জড়তার ভ্রামক আছে কিনা, জড়তার ভ্রামক ছাড়া তো হবে না, ভরের কাজ করতেছে, ভর ছাড়া দুনিয়া অচল, অবশ্যই নাই, বিগ ব্যাং এর আগের অবস্থা। তার বস্তু থাকতে হবে, আর বস্তু থাকতে হলে ঘূর্ণন গতি সম্পন্ন করতে হলে জড়তার ভ্রামক থাকতে হবে। অতএব আমরা কৌণিক ভরবেগের সাথে জড়তার একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করি, দেখি কি আছে, সম্পর্ক আছে কিনা। কৌণিক ভরবেগ ও জড়তার ভ্রামকের সম্পর্ক, ভ্রামক, এটা থাকলে আবার ঝামেলা করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করলাম সেই আগের মতো আমাদের একটা বস্তু আছে, কেমন বস্তু, বস্তুটা কেমন বলো, ঘূর্ণন অক্ষ ওয়াই, ওয়াই ডট সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে, এম ওয়ান ভরের বস্তু আছে, দূরত্ব আর ওয়ান, এম টু ভর আছে, দূরত্ব আর টু, এম এন ভর আছে, দূরত্ব আর এন। তাহলে সে একটা অক্ষ ওয়াই, ওয়াই ডট সাপেক্ষে চারদিক দিয়ে ঘুরতেছে। তাহলে তার কোন মোট কৌণিক ভরবেগ কত হবে, ওয়াই ওয়াই ডট সাপেক্ষে ঘুরতেছে যেহেতু, তার মোট কৌণিক ভরবেগ কত হবে, মোট এল সমান কত, বলো তো কত। সব কণাগুলো আমরা ধরছি না, তাহলে সামেশান সবগুলো কণার ভরের কৌণিক, সবগুলো কণার কৌণিক ভরবেগের সমষ্টি হবে হচ্ছে মোট কৌণিক ভরবেগ। তাহলে কি এল ওয়ান প্লাস এল টু প্লাস সামেশান, ওই যে, হ্যাঁ ভরবেগ, কৌণিক ভরবেগ কেল দিয়ে লেখা হয়, কৌণিক ভরবেগ, আর রৈখিক ভরবেগকে পি দিয়ে লেখা হয়। তাহলে এল মানে কত আমরা জানি, আর ওয়ান পি ওয়ান, আর পি না, এল সমান কত আর পি, এটা মনে রাখবে, এল সমান আর পি, আর ভেক্টর গুণন দিলে আর ক্রস পি, আর পি মনে রাখবা। আর ওয়ান পি ওয়ান প্লাস এটা কত হবে, আর টু পি টু প্লাস যাক, এটা আর ওয়ান পি ওয়ান মানে কত, এম ওয়ান, ওখানে কত লিখবো, ভি ওয়ান না, কারণ এটা যদি কৌণিক ভরবেগ আমরা হিসাব করি তাহলে পি, পি মানে কত, এম ওয়ান ভি ওয়ান, এখানে এম ওয়ান ভি ওয়ান লিখলাম, একটু এটা কত হবে, আর টু এম টু পি টু প্লাস যাবে, এম ওয়ান তো ঠিকই থাকবে, আর ওয়ানও ঠিক থাকলো, ভি ওয়ান মানে কত বলো এবার, হুম, ভি মানে ওমেগা আর না, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে এই ক্ষেত্রে আমি কত লিখবো বলো, ওমেগা তো সবার জন্য সমান, কৌণিক বেগ তো সবার জন্য সমান, একই অক্ষ সাপেক্ষে যেহেতু ঘুরতেছে, তাহলে ওমেগা আর ওয়ান
প্লাস এইভাবে M2R2 ওমেগা R2 এভাবে যাবে। তাহলে M1R1 স্কোয়ার সবার ভিতরেই এটা পাবা তুমি। তাহলে সেক্ষেত্রে আমরা ওমেগাটা কমন নিতে পারি। দেখো ওমেগা কমন নেওয়া যায়। ওমেগা কমন নিলে আমার এখানে থাকবে হচ্ছে M1R1 স্কোয়ার প্লাস M2R2 স্কোয়ার প্লাস এইভাবে যেতে থাকবে। এটা মানে কত? আই না, সামেশন অফ এম আর স্কোয়ার। তাহলে ওমেগা আই, দ্যাট ইজ আমাদের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এল ইকুয়াল টু আই ওমেগা বা ওমেগা আই ওমেগাই লিখি। তাহলে আই ওমেগা মানে কত? আই মানে জড়তার ভ্রামক ইনটু কৌণিক ভরবেগ, সরি কৌণিক বেগ। রৈখিক বেগ, রৈখিক কি ছিল? রৈখিক ভরবেগ কত ছিল? এম ভি। দেখো মিল আছে নাকি? পি সমান কত? এম ভি ছিল না? তাহলে রৈখিক ভরবেগ ছিল হচ্ছে রৈখিক মানে ভর ইনটু বেগ, আর কৌণিক ভরবেগ মানে কিন্তু কি? ভরের জায়গায় ব্যবহার হবে কি? জড়তার ভ্রামক আই, আই চলে আসছে দেখো। আর রৈখিক বেগের জায়গায় কৌণিক বেগ। হ্যাঁ অনেক জায়গায় এই দেখো এখানে পাওয়া গেছে সেই একই জিনিস। তার মানে জড়তার ভ্রামক যে ভরের রিপ্লেসমেন্টে কাজ করছে, এটা আবার কনফার্ম, দ্বিতীয়বার কনফার্ম হয়ে গেল। এল ইকুয়াল টু আই ওমেগা। হয়েছে তো, হয়েছে এটা। একটি গোলক আছে, ধাতব গোলক, যার ভর 10 গ্রাম। এটা একটা সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে। সুতার সাহায্যে যে কোনো একটা অক্ষ সাপেক্ষে সুতা থেকে সুতার দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার ঘোরানো হচ্ছে এটা এইভাবে। তাহলে তার কৌণিক ভরবেগ কত? এটার কৌণিক ভরবেগ কত? এল ইকুয়াল টু কত? ঘূর্ণনরত বস্তু তার কৌণিক ভরবেগ থাকবে, তাই না? তাই না? তাহলে এল ইকুয়াল টু কত? ও ঘোরানো হচ্ছে কত? মিনিটে 60 বার। মিনিটে 60 বার করে ঘোরানো হচ্ছে। তাহলে একটা 10 গ্রাম ভরের গোলক 100 সেন্টিমিটার ব্যাসার্ধের সুতার সাথে বেঁধে মিনিটে 60 বার করে ঘোরানো হচ্ছে এইভাবে, এই যে ঘোরাচ্ছি। তাহলে তার কৌণিক ভরবেগ কত? ঘূর্ণনত বস্তুর কৌণিক ভরবেগ অবশ্যই থাকবে, আমরা জানি। তাহলে আমরা জানি কি জানি? এল ইকুয়াল টু আই ওমেগা। আই মানে কত? আই মানে এম আর স্কোয়ার। আর ওমেগা মানে কত? ওমেগা মানে কত লিখবো? 2π/t। 2π/t। আর টি মানে কত? এম মানে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম মানে হচ্ছে তোমার 0.010 কেজি না? আর 100 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তাহলে এম মানে তোমার বসাই দাও 0.010 কেজি ইন্টু r² মানে 0.1 স্কোয়ার ইন্টু 2π
মানে 3.14, আর টি মানে কত? টি মানে হচ্ছে এক আমাদের সেকেন্ড। টি বাই এন, যেটা চাবে সেটা উপরে থাকবে। তাহলে টি মানে হচ্ছে মিনিট না, 60 সেকেন্ড ডিভাইডেড বাই 60 বার, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তার পর্যায়কাল হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, এখানে বসাই দাও 1 সেকেন্ড। তাহলে এটা কত হয়? 6.28 ইন্টু এখানে কত হচ্ছে 0.1, 0.01, 0.01, তার মানে হচ্ছে 10⁻⁻⁴ নাকি? হুম, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড না? ওই যে প্রশ্ন ওখানে বলে আছে যে 10 গ্রাম ভরের একটা গোলক, একটা সুতা, এটা হচ্ছে সুতা, সুতার এক প্রান্তে বেঁধে, ও একটা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে ঘোরানো হচ্ছে। কতবার ঘোরানো হচ্ছে? যে মিনিটে 60 বার করে ঘোরানো হচ্ছে। তাহলে ওই গোলকটির জড়তার ভ্রামক, সরি, কৌণিক ভরবেগ কত? জড়তার ভ্রামক চাইতে পারে, ভিতরে সব আছে। কৌণিক ভরবেগের অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, ছোট ফর্মুলা, ছোট অঙ্ক। কৌণিক ভরবেগের সাথে আমরা দেখলাম, আবার কৌণিক ভরবেগের পরিবর্তন তো টর্ক ছাড়া হবে না, নাকি হবে? তাহলে সেই টর্ক আমরা যে বের করলাম, টর্ক আর জড়তার ভ্রামকের মধ্যকার সম্পর্কটা একটু দেখি। আর কি লাগবে? কারণ আমি গোলকের বাধা হয়েছে মাঝখানে, ব্যাসার্ধটা বলছে হচ্ছে মাঝখানে। না, ওটা এটা বলে দেয়নি কোনো কিছু, সিম্পল কিছু চিন্তা করো। না, তুমি যেটা চিন্তা করছো আমি বুঝছি, তুমি তো বলতেছো যে এইভাবে বাধা হয়েছে, তাহলে তো মাঝখানের কেন্দ্রটা হবে হচ্ছে আবার ব্যাসার্ধটা জানতে হবে, তাই বলতেছো না? ওটা দরকার নেই, এমনি এমনি নর্মালি করো। তাই তো। তাহলে এটা এখানে যাবে, তাহলে এটা কত হবে? এই এখানে ভুল হয়েছিল, দেখো 100 সেন্টিমিটার 0.1 মিটার লিখছিলাম, এইটা হবে। ঠিক আছে না? টর্ক আর হচ্ছে তোমার জড়তার ভ্রমণের মধ্যকার সম্পর্ক। তাহলে ওই একটা দৃঢ় বস্তু যার ভর হচ্ছে m1 m2, সে m1 m2 mn এরকম কণাগুলোর ভর, তাদের দূরত্ব r1, r2, r3, rn, নাকি এর আগে যেগুলো আমরা করছি আর কি, mn, m2, m1, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতেছে অক্ষ সাপেক্ষে। তাহলে তার উপর যে টর্কটা ক্রিয়াশীল, সেই টর্কটা কত? তাহলে মোট টর্ক কত? মোট টর্ক টাউ সমান কত? টাউ 1 প্লাস টাউ 2, মানে সব কণাগুলোর যে টর্ক তাদের সমষ্টির সমান, ওই আগের মতোই। তাহলে টাউ মানে কত? টাউ মানে আই আলফা, মনে আছে কি? এফ সমান কত? এম এ। টাউ মানে কত? আই আলফা। আলফা মানে কি? কৌণিক ত্বরণ। কেন এটা করা হয় নাই? আচ্ছা, এটা করা যাবে আপাতত। এখন এফ সমান এম এর জায়গায় টাউ ইকুয়াল টু আই আলফা করো, যেহেতু এর জড়তার ভ্রামকের সাথে প্রতিপাদন করতেছে, এটা আমাদের দরকার আছে। এফ সমান কত? এম এ তো। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে এফ এর জায়গায় টাউ হবে, এম এর জায়গায় কত হবে? আই হবে, এর জায়গায় আলফা হবে। হ্যাঁ, কৌণিক ত্বরণ। আলফাটা কি? কৌণিক ত্বরণ। হ্যাঁ, অবশ্যই ঘূর্ণন বল।
আচ্ছা, টাও ইকুয়াল টু আই আলফা, এটাই তো আমি প্রতিপাদন করতে যাচ্ছি, তাই যাচ্ছি না? ধর, তাই লিখছি। টার কি ইকুয়াল টু, হ্যাঁ টাও। আচ্ছা, টাও এর সংজ্ঞাটা কি? সংজ্ঞা থেকে তো আমরা যাব, আমি আবার ওইটাই প্রতিপাদন করছি, ওখান থেকে আসতে যাচ্ছি। আচ্ছা, কি হবে? টাও এর সংজ্ঞাটা কি? আর এফ না? আর ক্রস এফ মানে, আর এফ যদি লিখি তাহলে আর এফ লিখতে হবে। তাহলে টাও ওয়ান মানে কত? আর ওয়ান এফ ওয়ান প্লাস আর টু এফ টু প্লাস আর ওয়ান এফ ওয়ান মানে কত? স্যার উপরে হচ্ছে ভেক্টর জন্য ইউজ করা লাগবে না, কারণ এখানে আর আর এফ তো না, এটা শুধু ভেক্টর। মান, শুধু মান বের করতেছে, এগুলো মান মান মান। মানের জন্যই আমরা এই যে আর এফ লিখলাম, বুঝা গেছে? জি স্যার। এফ মানে কত? এম এ মানে এম ওয়ান এ ওয়ান আর টু এফ টু মানে কত? এম টু ভর, তার ত্বরণ আমরা ধরলাম এ টু, ঠিক আছে তো? তাহলে এম ওয়ান আর ওয়ান এ এ ওয়ান মানে কত? এ মানে কত? এ ইকুয়াল টু আলফার, এটা তো ঠিক আছে। এবার রৈখিক ত্বরণ সমান হচ্ছে কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ, এটা ঠিক আছে না? এটা তো আমরা করছিলাম। তাহলে এ ইকুয়াল টু আর আলফা বসায় দাও। তাহলে আমরা বসাবো আলফা আর ওয়ান। কেন বসাচ্ছি বলো তো? আলফা আর ওয়ান, এখানে আর টু এম টু নিয়ে আসো, আর টু আর এ টু মানে হচ্ছে আলফা আর টু। কারণ যেহেতু এটা কৌণিক ত্বরণ, কৌণিক বেগ সমকৌণিক বেগ, তাহলে ত্বরণ আলফাই হবে। সব কণার জন্য ত্বরণ এক, কৌণিক ত্বরণ এক, সব কণার জন্য ওমেগা এক, বুঝছো? যার জন্য এখানে আর আলফা ওয়ান আলফা টু লিখলাম, সব আলফা। তাহলে এখানে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার আলফা, তাহলে এখানে কি হবে? এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এর জন্য কত? আলফা কমন নিলাম, এটা মানে কত? আই, আই আলফা, টাও ইকুয়াল টু আই আলফা, এটাই আমরা আবার ওইখানে লিখছিলাম। তাহলে এখানে দেখো এফ ইকুয়াল টু কত? এম এ না, রৈখিক বেগে আই এর জায়গায় এম, এর জায়গায় আলফা, টাও এর জায়গায় এফ। হ্যাঁ, আলফার এটা আমাদের, হ্যাঁ রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইন্টু আলফা। ভি সমান কত? ভি সমান ওমেগা আর। তাই লিখলাম না আমরা ভি সমান ওমেগা আর? কোথায় লিখলাম? আচ্ছা, ওই প্রতিপাদনটা তুমি মনে হয় দেখো নাই। আচ্ছা, এটা এটুকু লেখো, ওই ডিফারেন্সিয়েট করলে চলে আসবে এটা। ভি ইকুয়াল টু ওমেগা আর, তো ডিফারেন্সিয়েট করে এবার ডিভি বাই ডিটি প্লাস ডি, গুণনের ফর্মুলা টি প্লাস ডি ওমেগা ডিটি আর, ঠিক আছে? এটা জিরো হবে কেন? আর কনস্ট্যান্ট, ব্যাসার্ধতার পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট। তাহলে এটা থাকলো ডি ওমেগা বাই ডিটি মানে কত? আলফা না? আর এটা ডিভি বাই ডিটি মানে এ। তাহলে এটা আমাদের এভাবে আসলো। বুঝলি তোলা?
একটা চাকা, ঘূর্ণনত একটা চাকা, চাকার ভর হচ্ছে তোমার 10 কেজি, এবং কোন অক্ষ সাপেক্ষে এর যে ঘূর্ণন অক্ষ, এর অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আই, না এর অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ, দ্যাট ইজ এম কে স্কয়ার। এটা হচ্ছে কে হবে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ কে সমান হচ্ছে তোমার 0.5 মিটার। তাহলে একটা ঘূর্ণনত চাকা, মানে চাকা ঘুরতেছে, তার ঘূর্ণন অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এবং তার ভর কত? 10 কেজি। আর ওই চাকাতে এখন যেহেতু ঘুরতেছে, চলতেছে, চাকাতে আমি ত্বরণ সৃষ্টি করতে চাই, তাহলে ওই চাকাতে কত ত্বরণ সৃষ্টি করতে হবে? আলফা ইকুয়াল টু 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ সৃষ্টি করতে হলে আমার কি পরিমাণ টর্কের প্রয়োজন হবে? 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে, মানে অবশ্যই কৌণিক ত্বরণ, যেহেতু রেডিয়ান আছে, সৃষ্টি করতে কত টর্কের প্রয়োজন হবে? টাও ইকুয়াল টু কত লাগবে? বোঝা গেছে কি? 10 কেজি ভরের একটা ঘূর্ণায়মান চাকার ঘূর্ণন অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার। এই চাকাতে আমি 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে চাইলে কত টর্কের প্রয়োজন হবে? বল সমান ভর গুণন ত্বরণ, বা টাউ ইকুয়াল টু আই আলফা, তাহলে ওখানে আমার প্রয়োজন হবে, তাহলে টর্ক টি ইকুয়াল টু আমরা বের করলাম টাউ ইকুয়াল টু আই আলফা। তাহলে টাউ ইকুয়াল টু কত? টাও বের করতে বলছো, আমরা জানি টাও ইকুয়াল টু আই আলফা, এফ ইকুয়াল টু এম এ, এটা মনে রাখলো চলবে। মানে টাও ইকুয়াল টু আই আলফা, আই মানে কত? এম কে স্কয়ার, যেহেতু চক্রগতির ব্যাসার্ধ বলছে ওখানে, আমাদের আর সমস্যা নাই, অন্য কোনো চিন্তা করতে হচ্ছে না, সরাসরি এম কে স্কয়ার। আর আলফা মানে কত? ও 10 তো দেওয়াই আছে, হয়ে গেল, আর কি দরকার? 10 হচ্ছে 10 কেজি ইন্টু কে স্কয়ার মানে 0.5 স্কয়ার ইন্টু আলফা মানে 10, 10 10 100, আর 5 5 25, 0.25 মানে 25, না 25 নিউটন মিটার। তাও ইকুয়াল টু কত? আর এফ, আর এফ না, বা এফ আর, তার নিউটন মিটার। স্যার, হুম, টর্ক মানে একটা বল না? ঘূর্ণন বল, হ্যাঁ। তাহলে বলের একক তো নিউটন হওয়ার কথা। না, টর্ক মানে ঘূর্ণন বল, আর ঘূর্ণন বলের সংজ্ঞা কি? ঘূর্ণন বলের সংজ্ঞা হচ্ছে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, না? এই যে আমরা যে টর্কের সংজ্ঞা দিলাম এতক্ষণ, ঘূর্ণন বল মানে টর্ক। ঘূর্ণনের জন্য যে বল সৃষ্টি করা হচ্ছে, ওই ঘূর্ণন বলটা টর্ক হয়ে যাবে, যে বল আমি প্রয়োগ করলাম তার সাথে অক্ষের দূরত্বের গুণফল হয়ে যাবে। এটা মানে বল, রৈখিক বল হচ্ছে এটা এফ, আর কৌণিক ঘূর্ণন গতির জন্য বল হচ্ছে টাউ। এর ক্যালকুলেশনটা হচ্ছে কি, রৈখিক বলের সাথে তার অক্ষের দূরত্ব গুণ করতে হবে। বাড়িতে এই অঙ্ক করবা? বাড়ির কাজ, পৃথিবীর কৌণিক ভরবেগ
সমান কত? পৃথিবীর কৌণিক ভরবেগ বের করবা। প্রশ্ন তো ওইটাই। প্রশ্ন আগে আগে বের করছিলাম কি ওইটা? হ্যাঁ, আর এখন কৌণিক ভরবেগ বের করবা। কৌণিক ভরবেগের একটা মজার জিনিস আছে, দেখবা যে পরে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যখন করতে যাব, সুন্দর সুন্দর জিনিস আছে। একটা সাইকেল সাইকেল ঘুরতেছে, মানে সাইকেল চালানো হচ্ছে আর কি। তো আর এর উপর যে বল প্রয়োগ করা হচ্ছে, বলের ভেক্টর মান দেওয়া আছে 6i + 2j - 3k, আর তার যে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে i - 2k + 3j দেওয়া আছে। তাহলে এর উপর প্রযুক্ত টর্কের পরিমাণ কত, এটা বের করবা। টর্ক, হ্যাঁ, সাইকেলের চাকা ঘুরতেছে ঘূর্ণন গতিতে না, তাহলে তার উপর বল বল প্রয়োগ করা হচ্ছে যে ভেক্টর ফর্মে দেওয়া আছে, এটা কিন্তু ভেক্টর ফর্মে দেওয়া আছে। আর মানে কি, ওই যে ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে অক্ষ সাপেক্ষে, এটা দেওয়া আছে। তাহলে ওর উপর প্রযুক্ত টর্ক কত সেটা বের করবা, পারবা তো? গুড। আর একটা অঙ্ক, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি? ঘূর্ণন গতির জন্য নিউটনের সূত্র, রৈখিক গতির জন্য নিউটনের যে সূত্র, ওখানে আমরা কি ব্যবহার করছি? বল। এখানে কি ব্যবহার করব ঘূর্ণন গতির জন্য? টর্ক। ওখানে বলছিলাম কি, দ্বিতীয় সূত্র ধরো, টাউ ইকুয়াল টু কত বলছিলাম? এফ ইকুয়াল টু এম এ বলছিলাম, আর এখানে বলছি টাউ ইকুয়াল টু আই আলফা, প্রমাণ করছি আমরা। ওখানে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আমরা বলছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার ওয়ার উপর প্রযুক্ত বলের সমান। ভরবেগের পরিবর্তনের হার ওয়ার উপর প্রযুক্ত বলের সমান, সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল। এবার ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলবো বলো তো? পারবা তোমরা, বলো। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ওয়ার উপর প্রযুক্ত টর্কের সমান, সেকেন্ড ল। তার মানে রৈখিক গতির জন্য যে নিউটনের সূত্র আমরা ব্যবহার করছি, কৌণিক গতির জন্য নিউটনের সূত্র ব্যবহার করতে পারবো অনায়াসেই। শুধুমাত্র পরিবর্তনটা হবে কার? ওই যে ঘূর্ণন গতির জন্য ওই মানগুলোর, ভরের জায়গায় জড়তার ভ্রামক হয়ে যাবে, টর্ক বলের জায়গায় টর্ক হয়ে যাবে, বাস ঝামেলা শেষ। বুঝছো? বল যদি প্রযুক্ত না করি, ভরবেগ কত হয়, পি কত হয়, কনস্ট্যান্ট, এটা ঠিক আছে নাকি? এফ যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের 0 হয়ে গেল, সমান দিয়ে দাও। ইন্ডিকেশন পি কনস্ট্যান্ট, পি 0 না, কনস্ট্যান্ট। তুমি বুঝছো? ওটা 0 করি নাই তো, কখনো করছি?
ডি ওমেগা বাই ডিটি, ডি আর বাই ডিটি জিরো লিখছি, তো উল্টে লিখছো। আর কনস্ট্যান্ট না, ওমেগা তো কনস্ট্যান্ট না, আর মানে ব্যাসার্ধ কনস্ট্যান্ট, তাহলে ওই ব্যাসার্ধকে জিরো বানাই দিছি। এই দেখো, এই খেয়াল করো একটু, আমরা আমরা ইয়েটাই তোমার যেহেতু আমাদের জানা আছে, আমরা জাস্ট একটু কৌণিক গতির ভিতরে দেখি যে আসলে ঘটনা অ্যানালগিটা কি, মানে সামঞ্জস্য কি। দেখো ডিপি বাই ডিটি জিরো, তাহলে ডিটি ওইদিকে পার করে দিলে জিরো হয়, ডিপি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তার মানে পি, পি এই যে পি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আছে হয়ে যাচ্ছে, এটা আমরা দেখাইছি। তাহলে এর মানে এই যে বল যদি প্রযুক্ত না হয় তাহলে তার কৌণিক ভরবেগে, সরি রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, এটাই সংরক্ষণ নীতি। ভরবেগ কনস্ট্যান্ট থাকা মানে কি, আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান। এইবার দেখো কোন এর জন্য দেখো, যদি টর্ক প্রযুক্ত না করি তাহলে কি হবে, জিরো। ঠিক আছে, ডিএল কত, জিরো, ইন্টিগ্রেশন করলে কি হবে, এল কনস্ট্যান্ট, তার মানে কি বুঝলে বলো, টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ঘুরতেছে সমবেগ সমকৌণিক বেগে, টর্ক নাই, ঘুরতেছে সমবেগে ঘুরতে থাকবে, সমকৌণিক বেগে ঘুরতে থাকবে, বুঝছো। এল কনস্ট্যান্ট মানে কি, কৌণিক, এল মানে কত আমরা দেখছি, এল মানে আই ওমেগা করলাম, মনে আছে, আই ওমেগা কনস্ট্যান্ট, এল ইকুয়াল টু আই ওমেগা কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো ওমেগা সমানুপাতিক 1/i, কৌণিক বেগ কার সমানুপাতিক, কার, জড়তার ভ্রামকের, জড়তার ভ্রামক যত বেশি হবে কম হবে, জড়তার ভ্রামক যত কম হবে কৌণিক বেগ তত বেশি হবে, এই জিনিস এটা মাথায় থাক। এর পরের দিনে তাহলে এইটা হবে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, উপরেরটা ছিল কি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, এখন হবে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, এবং ওইখান থেকে আমরা পরের দিন শুরু করবো, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, খালি এটুকু মোটামুটি মাথার ভিতর থাক, আর ওই অঙ্ক দুটা করবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে থাক এটুকু।